Yeah. Yo ফুটবল ফ্যান্স, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ ফুটবল টকিজ। আশা করি আপনারা ভালো আছেন অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য ফার্স্ট সাপোর্টের জন্য। অনেক ভিউজ আছে, পজিটিভ এপিসোড। থ্যাংক ইউ সো মাচ গাইস, আপনারা মানে অনেক সাপোর্ট করছেন, ফার্স্ট এপিসোডকে পছন্দও করেছেন। আজকে আমরা শুরু করব, বাট দ্য থিং ইজ আজকে আনফর্চুনেটলি ফাহিম ভাইয়া নেই, মানে ওর পার্সোনাল কাজের জন্য। So let's kick off with the Premier League topic. As মানে যে গেম উইকে ফার্স্ট গেম উইকে যেটা হলো, লাইক I'm gonna start with some records. So মানে মো সালাহ লাস্ট ম্যাচে ফার্স্ট গেম উইকে যেটা হলো, মো সালাহ কনসিকিউটিভ গোলস মারছে এন্ড হ্যাটট্রিকও করছে, মানে আর মোস্ট গোলস অন হোম অ্যাপিয়ারেন্স। এটা নিয়ে আপনি কি বলবেন করতে ভাই? এখন প্রথম গেমে বেসিক্যালি হ্যাটট্রিক। সো এটা আসলে গোল্ডেন, এটা অ্যাকচুয়ালি একটা জিনিস বলেছিলাম যেটা লাস্ট এপিসোডে, যে কিছু কিছু ক্লাবস থাকবে যারা, কিছু কিছু প্লেয়ার্স থাকবে যারা বেসিক্যালি তাদের নিজস্ব টার্গেট নিয়েই তারা গেমগুলো খেলবে, ক্রাউডস থাকুক বা না থাকুক। ক্রাউডস ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফুটবল গেমে, কিন্তু মো সালাহ, তারপর লিভারপুল, ম্যানচেস্টার সিটি, এরা বেসিক্যালি খেলবে একটা গোল নিয়ে। মোহাম্মদ সালাহ ফর ইনস্টেন্স, তিনি গোল্ডেন বুট চায়, আই এম প্রিটি শিওর। তার হাব ভাব দেখলে যা বোঝা যায়, খেলার স্টাইল বা যেভাবে শটগুলো নেয়, he wants to score. He wants to score penalties, he wants to score long shots, volleys, এবং গোল্ডেন বুটের রেসে এগিয়ে গেল বেসিক্যালি। এবং আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, এবং আমি এক্সপেক্ট করব মোহাম্মদ সালাহকে আরো গোল করার ফিউচারে, মানে নট অনলি জাস্ট নর্মালি, কিন্তু আমি এক্সপেক্ট করবো হাইয়েস্ট গোল স্কোরার হওয়ার লিভারপুলের জন্য। এই কারণে আমি যতটুকু দেখলাম লিভারপুলের লাস্ট খেলা, একটা জিনিস দেখলাম যে টিমটাকে মোহাম্মদ সালাহর আশেপাশে বানানো হচ্ছে, মানে ট্রাইং টু বিল্ড দ্য টিম অ্যারাউন্ড হিম। লিভারপুল যখনই সামনে যায়, প্রথমে বলটা দেওয়া হয় মানেকে বা ফার্মিনিওকে, বা সালাহ যদি বলটা পায়, বলটা তারপরে মানের কাছে যায়, মানে আরেকটু আগিয়ে নিয়ে যায়, ডি বক্সে ঢোকার সাথে সাথে একটা লে অফের জন্য চেষ্টা করে সালাহর পায়ে, যাতে করে সালাহ স্কোর করতে পারে। বেসিক্যালি মানে ফার্মিনিও খেলে সালাহকে সেট আপ করার দেওয়ার জন্য, যাতে করে তাদের বেস্ট ফিনিশার গোল স্কোরিং অপরচুনিটিটা পায়। সো মানে ইট ওয়াজ গুড উইন। ডিফেন্সিভলি একটু নড়বড় ছিল লিভারপুল, একটু শেকি ছিল, বাট আসলে আই থিংক ইটস ফার্স্ট গেম, অনেকদিন পরে খেলো আবার, সো মেবি দে উইল বি এবল টু ফিক্স ইট। দে শুড। মানে an interesting ব্যাপার হচ্ছে কি, মানে he was the first player মানে after John Aldridge to score মানে hat-trick মানে in the first game since 1888-89 সিজনের পর, লাইক আজ থেকে 31-32 পর ফার্স্ট যেটা হ্যাটট্রিক। 30 years. Brilliant. Yeah. 30 years for Premier League, 30 years for hat-trick first game. বাট এখানে আমি একটা জিনিস বলবো, যদি বলতে চাই যে সালার যে গোল স্কোরিং, যেটা আপনি প্রতাপা বললেন যে সালাহ অধিকাংশ, আপনি চান আরো বেশি গোল হোক, এটা কিন্তু পিছিয়ে কিন্তু একটা কিও আছে, একটা রিজনও আছে। আমি যদি বলতে চাই কিভাবে, যে আমরা যদি লিভারপুলের ট্যাকটিক্স দেখি, ক্লপের যে ট্যাকটিক্সটা, ফিরমিনো কিন্তু ফলস লাইন খেলে, ফিরমিনো কিন্তু কখনো প্রপার লাইনে খেলে না। এই জন্যই কিন্তু মানে লেফট হ্যান্ড সাইড থেকে বা সালা রাইট হ্যান্ড সাইড থেকে অনেক টাইমে সেন্টার পজিশনে এসে দাঁড়ায়। আমি যখন আমার লেফট উইং আর রাইট উইং এর সেন্টার পজিশনে চলে আসবে, তখন কিন্তু ওদের গোল স্কোরিং পজিশনে বেশি থাকে। সো অবভিয়াসলি সালা অবশ্যই বেশি গোল করা উচিত, বিকজ আমি যখন একটা টিমে ফলস লাইন খেলাবো, তখন অবভিয়াসলি আমার উইঙ্গার্সরা বেশি চান্স পাবে, স্কোর করার জন্য। আর অবশ্যই মানে আর সালা তো মানে ওরা স্কোর করবেই। তো আবার কনসিকিউটিভ 4 সিজনসে সালাহ ফার্স্ট ম্যাচে গোল দিয়ে আসতেছে, যেটা 17-18 দেখলাম ওয়াটফোর্ডের সাথে একটা গোল, একটা অ্যাসিস্ট, 18-19 ওয়েস্ট হ্যামের সাথে একটা গোল দিল, 19-20 হচ্ছে নরউইচের সাথে একটা গোল, একটা অ্যাসিস্ট দিছে, আর হচ্ছে 20-21 লিজের সাথে, তো অবভিয়াসলি যেটা আমরা সবাই দেখলাম, হ্যাটট্রিক। এবং পারফরম্যান্স তাদের একদম কনসিস্টেন্ট ছিল, এমন না যে মানে সালাহ যখন ভালো করা শুরু করলো লিভারপুলের জন্য, আর গোলসগুলো দেখেন, কয়েকটা গোলস, দুইটা গোলস, দুইটা পেনাল্টি ছিল, ওই গোলটা দেখেন যেটা মানে ডি বক্সে সেকেন্ডটা, হ্যাঁ পুরো বুলেটের মতো গেছে, একদম ভলি। এটা খুবই ডিফিকাল্ট এটা স্কোর করা, যতটুকু আমি দেখলাম। সাধারণত হয়তো মাটিতে লেগে উঠে যায় অথবা একদম মানে স্ট্যান্ডে চলে যায়, কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। অনেকে হয়তো, আমি নিজেও, আমার একটা ডাউট ছিল সালার ফার্স্ট সিজনের পরে যে হয়তো বা 1-2 সিজন ভালো খেলবে, 1-2 সিজন মানে সিজন ওয়ান্ডার আর কি, ওয়ান সিজন ওয়ান্ডার যেটাকে আমরা বলি, ওয়ান সিজন ওয়ান্ডার। হ্যাঁ, 1 সিজন বা 2 সিজন মানে পিকে থাকবে, কিন্তু আসলে তিনি আই থিংক 5 সিজন ভালো খেলবে না, 5 সিজন না, এটা হচ্ছে 5th সিজন। কারেন্টলি 28 নাও, কারেন্টলি 28 মানে ওরা একটু কনফিউজিং।
এইজটা কারণ অনেকে আবার 28 এ থেমে যায়, অনেকে 30 তে থেমে যায়। মেসি তো মানে যেতে আছে, রোনালদো যেতে আছে। তো এখন জিনিসটা হচ্ছে এমন যে সালার এটা 5th সিজন অন ভেরি গুড ফর্ম। রোমার সাথে একটা সিজন ছিল, লিভারপুলের সাথে মনে হয় 4টা। আর রোমার লাস্ট সিজনে ভালো খেলেছিল আমি যতটুকু নোটিস করেছিলাম। সো অনেক সুন্দর বেসিক্যালি ইটস ভেরি গুড এবং মানে যতদিন সালা ভালো পারফরমেন্সে থাকবে, যতদিন মানে সালা ফেমিনিও তিনজন ভালো পারফরমেন্স থাকবে, লিভারপুলের টাইটেল টার্গেট করা উচিত। আর মানে আর সালার গোলের পিছে আমি অনেক ক্রেডিট দিব ফিরমিনোর ফলস নাইন পজিশনের ট্যাকটিক্স এর জন্য, because Firmino is a player who can pass the ball, who can shoot, who has some pace, who has some physique. So obviously এটাকে আমি অনেক বেশি ক্রেডিট দিব যে সালা এবং মানের গোল স্কোরিং যে একটা ট্যালি, ওটা উঠার পিছে অনেক আমি অবশ্যই ক্রেডিট দিব ফিরমিনোর ফলস নাইন পজিশনের ট্যাকটিক্স, অবভিয়াসলি ক্লপকে। বিকজ আমি যদি ফিরমিনো জায়গায় অন্য কাউকে এখন লাইক জাস্ট সাপোজ সোয়ারেজ যদি খেলতো এই টাইমে লিভারপুলে, আর যদি সোয়ারেজকে ফলস নাইন খেলানো হইতো, তাহলে আমি মনে করি না যে এত ভালো একটা অপশন আসতো। অল বিকজ সোয়ারেজ ইজ অ্যাবসলিউট ব্রিলিয়েন্ট স্ট্রাইকার, বাট কথা একটাই যে কে বেশি সুন্দর পাস দিতে পারে, কে বেশি প্রিসিশন থাকে, এটা আমি ফিরমিনো থেকে বেশি ভালো আর কাউকে দেখি না, অ্যাটলিস্ট এই লিভারপুলের মধ্যে। সো ব্রিলিয়েন্ট জব। বাট তাছাড়াও সালার যেটা কথা উঠলোই সিজনে এবং রেকর্ডের ব্যাপারে, একটা আমি বলতেই পারি যে সে সেকেন্ড পার্সন যে 63 ম্যাচে 52টা গোল করছে, হোম গোল আর কি আনার জন্য, যেটা অ্যালেন শিয়ারার ছিল এক নাম্বার ছিল অ্যালেন শিয়ারার, যেটা হচ্ছে 50টা গোল দিছে 47 ম্যাচে, মানে হোম গোল আর হোম ম্যাচে। সো অবভিয়াসলি ইটস ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউট ব্রিলিয়েন্ট। আর আপনি যে বললেন যে 28 এর পর থেমে যায়, তাই না? আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাট হলো ভার্ডি মানে সারপাস করছে মানে চেলসি লেজেন্ড ড্রগবা, মানে এটা নিয়ে কি বলবেন? মানে ভার্ডি তো এখন কারেন্টলি 33। এটা নিয়ে ছোট্ট একটা মানে 2 লাইন বলতে চাচ্ছি। এটা নিয়ে অবশ্য অনেক তর্ক বিতর্ক হয়েছে ইন্টারনেটে কিছুটা। এটা অনেকে বলছে যে না, তাহলে কি ভার্ডি ড্রগবা থেকে বেটার, এটা হয়। কিন্তু এখন জিনিসটা কি, এই পোস্টার মেইন এই স্ট্যাটটা শেয়ার করা অবভিয়াসলি কন্ট্রোভার্সিয়াল, কিন্তু এটার মেইন জিনিস যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে যে ড্রগবা খারাপ স্ট্রাইকার বা ভার্ডি ড্রগবা থেকে বেটার না, কিন্তু ভার্ডি মানে খেলে খেলে একটা ভালো পর্যায়ে গিয়েছে, যেটা আর কি ড্রগবার সাথে তুলনা করা যায় গোল স্কোরিং এ। কিন্তু ড্রগবা ইজ ইন মাই ওপিনিয়ন ম্যাসিভ লেজেন্ড। আমার মনে হয় না ভার্ডি ওই পর্যায়ে এখন যেতে পারবে, কারণ ড্রগবা বলতে গেলে চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করছে। ভার্ডি ম্যাচিউরড অ্যাজ আ স্ট্রাইকার, মানে ও যত সিজন খেলছে মানে কমপ্লিট স্ট্রাইকার যদি আমি বলি, একদম ফুললি বিল্ট, ফ্রি কিক। বাট এখানে ভাই আমি একটা জিনিস বলবো যে আপনি যেটা বললেন যে ভাই প্রতাপ ভাই যে ড্রগবা চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করছে, ব্রিলিয়েন্ট, এটাতে সেকেন্ড কোনো কথা হবে না। বাট দ্য থিং ইজ, যখন আমি একটা জিনিস চিন্তা করবো যে আমরা এখানে যে টপিকটা হচ্ছে প্রিমিয়ার লিগের টপ স্কোরার হিসেবে যদি আমি চিন্তা করি, যে মানে প্রিমিয়ার লিগের গোল স্কোরার হিসেবে যদি ড্রগবা কিন্তু 254 ম্যাচে 104 গোল দিছে, 63টা অ্যাসিস্ট দিছে, বাট এটা প্রিমিয়ার লিগে। বাট আমি যখন ভার্ডির কথায় আসি, ভার্ডি কিন্তু 212 ম্যাচে 105 গোল দিছে, 34 অ্যাসিস্ট। ইট মিনস 42 ম্যাচ সে কম খেলছে। একটা সিজনে কিন্তু 38টা ম্যাচ হয় প্রিমিয়ার লিগে, নট অনলি প্রিমিয়ার লিগ, মানে লিগের 38টা ম্যাচ হয় যদি আমি 20টা টিম চিন্তা করি, 19 দুগুনি 38। একটা চিন্তা করেন যে একটা সিজনের থেকেও বেশি 38টা ম্যাচ, তো তাহলে এখানে থাকে 2 আর ওদিকে থাকে আরো 2, 4 ম্যাচ মানে সিজন প্লাস 4 ম্যাচ কম খেলে সে অলমোস্ট সিজনের থেকে বেশি কম খেলে সে, মানে যখন একটা ড্রগবার মতো স্ট্রাইকার মানে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকারকে মানে সে বিট করতে পারে, দেন অবশ্যই আমি মনে করি হি ইজ আ মানে কমপ্লিট জিনিয়াস ইন টার্মস অফ স্কোরিং আ গোল। হ্যাঁ এক্স্যাক্টলি, ওর কিছু টেকনিক আছে স্কোর করার, কাউন্টার অ্যাটাকিং এ স্পেশালি, এবং ও ভালো যেমন অ্যাসিস্ট কম, ড্রগবার থেকে অ্যাসিস্ট কম, এটাও আমাকে ধরতে হবে। বাট তারপর আমি যখন ম্যাচের তুলনায় আসবো তখন দেখতে হবে যে 42 ম্যাচেস কম খেলে সেটা করছে ভার্ডি। আর এই মডার্ন ফুটবলে অবশ্যই, এখন আমি এটা বলবো না যে ওই টাইমে কোনো কম্পিটিটিভনেস ছিল না, ওই সময় চেলসির টিমও অসাধারণ ছিল। যদি আমি চিন্তা করি যে ড্রগবা হিমসেলফ, অ্যানেলকা, না আমি যদি চেলসির টিম চিন্তা করি যে সে কাদের সাথে খেলে সে গোলগুলো করছে, ড্রগবা হিমসেলফ, ও আচ্ছা, আনেলকা, মালুডা। আমি ল্যাম্পার্ডকে একটু পরে আনতেছি, কেন কারণ এখন তো কোচ, এই জন্য আমি এই টাইমে এই লাইনটাতে আনবো না। বালাক, মাইকেল এসিয়েন, Alex, brilliant centre back. John Terry, one of the best centre backs of Premier League. Ashley Cole, then Czech, best goalkeeper probably in Premier League, just because সবচেয়ে বেশি ক্লিন শিট,
সবচেয়ে বেশি ক্লিন শিট প্রিমিয়ার লিগের মধ্যে। আমি তো দেখবো যে একটা গোলকিপার কে বেশি ভালো, বেশি ক্লিন শিট দেয়, সবচেয়ে বেশি ক্লিন শিট হচ্ছে প্রীতি চেকের। কেন বলবো না? সো আমি যখন মানে ওদের সাথে সবচেয়ে বড় ব্যাপার এগেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও ছিল ওই টিমের মধ্যে। সো সেও কিন্তু একটা টপ টিম নিয়ে ছিল। আমি ড্রগবাকে কখনো মানে ক্রিটিসাইজ করতেছি না যে সে খারাপ খেলছে, বা একেও ক্রিটিসাইজ করা যায় না, কিছু প্লেয়ার ক্রিটিসাইজ করা যায় না, বাট এগেইন তুমি একটা কম্প্যাক্ট টিম পাইছো। আমি যদি বার্ডির যে সিজনটা যেটা ওরা জিতছিল ওখানে যদি আসে, কান্টে মারেস ছিল, অবশ্যই আরো একটা জাপানিজ প্লেয়ার ছিল, আমি আই গেস নামটা এখন কমপ্লিট ভুলে গেছি ওদের। হ্যাঁ, তারপর হচ্ছে মর্গান, তাদের ক্যাপ্টেন মর্গান ছিল। মানে ওদের নামগুলো যখন আমি যখন ড্রিঙ্ক ওয়াটার, আমি যখন নামগুলো নেই, হিরো আছে যার মানে অনেক আন্ডাররেটেড ভাইয়া, মার্ক আলব্রাইটন অনেক আন্ডাররেটেড। দ্য থিং ইজ আমি যখন নামগুলো নিচ্ছি, আর চেলসি ড্রগবার সিজনের যে নামগুলো নিচ্ছি, ড্রগবা যখন লাস্ট সিজনও খেলছে চ্যাম্পিয়ন্স লিগ যেটা জিতলো চেলসি ওই ড্রগবার পেনাল্টি দিয়ে বায়ার্ন মিউনিখ এগেইনস্টে, তখনও কিন্তু টিমের মধ্যে টেরি ছিল, ডেভিড লুইস তার টপ ফর্মে ছিল, চেক অবভিয়াসলি চেক চরম সেভ দিছিল, পেনাল্টি সেভ দিছিল রবিনের এগেইনস্টে, নাইলে কিন্তু খেলা ওখানেই শেষ। কারণ ওই ইভেন ওই পেনাল্টিটাও কিন্তু দিছে কে, ড্রগবারই ফাউল ছিল 105 না 4 মিনিট আগে যতটুকু আমার মনে পড়ে। সো আমি এটাই বলতেছি যে তোমাকে টিম দেখতে হবে। আমি যখন নাম নিচ্ছি চেলসির প্লেয়ারদের নাম, ওদের ভার, আর যখন আমি বার্ডির যে সিজন গুলো যাচ্ছে, এখনো তো যাচ্ছে, ওই প্লেয়ারদের ভার অবশ্যই তফাৎ আছে। সো আমি অ্যাজ এ স্ট্রাইকার, পিওর স্ট্রাইকার আর গোল স্কোরিং মেশিনে আমি প্রবাবলি বার্ডিকে একটু হলো আগে রাখবো, প্রবাবলি জাস্ট বিকজ অফ স্ট্যাটস। এইটাই কন্ট্রোভার্সিয়াল ইস্যুটা। 42 ম্যাচেস, 42 matches. কারণ ড্রগবা তো obviously একজন legend. Not only just one or two. He is a legend. He's a complete legend. No doubt about that. হ্যাঁ, no doubt about that. But কন্ট্রোভার্সিটা এই কারণে, কিন্তু মানে আমি বেসিক্যালি আমি খুব মানে নার্ভাস ফিল করি এখানে কোনো স্ট্রাইকারকে তুলনা করে, মানে বেটার বলতে, বাট স্ট্যাট ওয়াইজ বার্ডি ইজ বেটার আনডাউটেডলি। বাট আমি কখনোই ড্রগবাকে নিচেও করতে পারবোই না, বিকজ সে যা দিয়ে গেছে থ্রু আউট হিজ ক্যারিয়ার, মানে আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। এটা কেউ করতে পারবেও না। কিছু আছে প্লেয়ার যাদের উপর হেট্রেট আসে না, ওটা হচ্ছে ড্রগবা, মানে অ্যাটলিস্ট আমার জন্য, আমি যেটা মনে করি। সো ওটাই আর কি। বাট কথা হচ্ছে যখন আমি এই দুজনকে তুলনা করবো স্ট্যাটস ওয়াইজ, 42 ম্যাচ, ম্যান, এটা ফাইজলামের কথা না। বার্ডি ডিজার্ভস হিউজ রেসপেক্ট এই কারণে যে যেভাবে তিনি খেলে আসছেন বিভিন্ন টিমে, এবং তিনি লয়াল, অনেক বড় ভাবে লয়াল বার্ডি। সো মানে লয়াল প্লাস ভেরি গুড স্ট্রাইকার, বিগ প্রফেশনাল। এবং মানে আরো আমি মনে করি 50টা গোল করলে কিছু কিছু প্লেয়ার আছে যাদের মানে লেজেন্ড স্ট্যাটাসটা পাইতে একটু ডিফিকাল্টি হয়, আমি যতটুকু মনে করি। সো আন্ডাররেটেড থাকে ভাই। বার্ডি ইজ আ ক্রেজি গাই। হ্যাঁ, এইজন্যই বললাম আর কি। ওর ডাইটটা একটু মানে বলতে গেলে অনেক ডিফারেন্ট। রেড বুল খায়, এসপ্রেসো খায় ম্যাচের আগে। ও যে লেভেলের ম্যাড বলা যায়, বাট মানে ও তো রেজাল্টও দেয়, মানে ওর অবভিয়াসলি ও যখন লেফট উইং থেকে অ্যাটাক করে, obviously he's a pure striker, সে অলওয়েজ মাঝখান দিয়ে দৌড় দিবে। বাট অনেক সময় দেখা যায় যে ফাইনাল থার্ডে গিয়ে পজিশনও সোয়াপ হয়, সে যখন লেফট উইং থেকেও রাইট ফুট দিয়ে তার শট, বিকজ আর প্রিফার্ড ফুট হচ্ছে রাইট ফুটি, সে ইজ আ রাইট ফুটি প্লেয়ার। তখন কিন্তু বলের কার্লও দেখতে হবে। একটা স্ট্রাইকারের কিন্তু কার্ল যদি যত বেশি থাকে, তখন বুঝতে হবে যে না, হি হ্যাজ সামথিং অন হিজ ফুট, স্কিলটা ভালো। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং স্ট্যাটস আমি বলতে চাচ্ছি, ভার্জিল ভ্যান ডাইক। মানে ও ডিফেন্ডার হয়ে লাইক মোস্ট গোল সিন্স 2018 jan 2018, এন্ড মানে কনসিডার মোর গোলস সিন্স 2018। এরা কি বলবে? বেশি গোলও কনসিড করছে অ্যাজ আ ডিপ। আমি যদি একটু বলি ব্যাপারে, এই মডার্ন ফুটবলে বা এই টাইমে যদি আমাকে নট মানে বেস্ট টপ টু বেস্ট সেন্টার ব্যাক যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি অবশ্যই এক নম্বরে রাখবো সার্জিও রামোস। জাস্ট সার্জিও রামোস অ্যাজ আ ক্যাপ্টেন প্লাস অ্যাজ আ সেন্টার ব্যাক এক নম্বরে। আমি 2 নম্বরে ভিভিডি কে রাখতে পারবো না হয়তোবা, আমি 1.5 এ রাখতে পারি। কেন আমি এই জন্য বলছি, এদের মানে এদের যে ডিফারেন্সটা এত কম 1 আর 2 এর মাঝখানে, আমি 1.5 এ রাখবো ভিভিডি কে। বাট তারপরও যখন আমি চিন্তা করি যে মানে ও সবসময় ক্লাচ মোমেন্টে পারফরমেন্স দিয়ে আসছে, যেমন ইউনাইটেড এগেইনস্টেও সেই হেডারের গোল দিয়েই কিন্তু অসাধারণ। সে অলওয়েজ মানে ক্রুশিয়াল মোমেন্টে গোল দিয়েছে, ইউনাইটেড হোক, সিটি হোক, চেলসি হোক। আর ওর ব্লকিং স্টাইল, ওর হচ্ছে ডিফেন্সিভ স্টাইল,
his physicality is unbelievable. বাট আমি অনেক সময় এখানে হয়তোবা অনেক লিভারপুল ফ্যান দেখতে পারেন, আমি কখনো হেট রেটের ব্যাপারে আসবো না, কখনোই না। আমি কোনো ক্লাবকে বা কোনো প্লেয়ারকে হেট করি না, কখনোই না। আমি প্রথম থেকে বলে আসছি, ফার্স্ট এপিসোডে বললাম। বাট দ্য থিং ইজ, যখন আমি একটা জিনিস চিন্তা করবো, অনেকেই বলে যে লিভারপুলের হয়ে সে বেস্ট সেন্টার ব্যাক, প্রবাবলি ইয়েস। বাট যখন আমাকে এটা প্রশ্ন করা হয় যে প্রিমিয়ার লিগের বেস্ট সেন্টার ব্যাক ভিভিডি অফ অল টাইম, তখন আমার কাছে একটু ডাউট লাগে। বিকজ হতে পারে ফিউচারে, কিন্তু রাইট নাও ফিউচারেও যদি আপনি ভাইয়া চিন্তা করেন, আমি কেন বলছি ফিউচারেও যদি আমি বলি যে বেস্ট অফ অল টাইম, হি ইজ দ্য বেস্ট অফ অল টাইম, তখন আপনি কি ভিডিচকে ভুলে যাবেন, রিওকে ভুলে যাবেন, জন টেরি ভুলে যাবেন, নাকি কোম্পানি ভুলে যাবেন? কোম্পানি, হ্যাঁ আচ্ছা, এরকম অনেক নামই আছে এখন। মানে ভিভিডির ওই পর্যায়ে রিচ করতে হলে আরো কিছু প্রিমিয়ার লিগ লাগবে, টাইটেলস। এখন এটাতেই অনেক প্রিমিয়ার লিগ টাইটেলস, আপনি যদি ওর ফুল স্ট্যাটসও দেখেন প্রিমিয়ার লিগে, জাস্ট নরমালি প্রিমিয়ার লিগে সে 158 ম্যাচে 14 গোল করছে সেন্টার ব্যাক, অবভিয়াসলি ভেরি গুড, নট ব্যাড। বাট সে কনসিডও করছে কিন্তু 145টা। হ্যাঁ এটা। বাট আর তাছাড়াও তার স্ট্রেট এরর ছিল লিডিং টু গোলস 3টা। আমি এটা বলতেছি না যে ভিডিচ কখনো ভুল করে নাই, রিও ভুল করে নাই। আই স্টিল রিমেম্বার, প্রবাবলি এটা মার্ক হিউজ যখন খুব সম্ভবত কি ছিল, সিটির কোচ ছিল, যখন সিটি রিবিল্ড করতেছিল, তখন টেভেজ আর কি সিটিতে আসলো ইউনাইটেডের থেকে। ওই ফার্স্ট সিজনটাতে যখন সিটি ইউনাইটেডের ম্যাচটা হয়েছে, 4-3 তে ইউনাইটেড জিতছে ব্রিলিয়ান্টলি, লাস্ট গোলটা দিছিল মাইকেল ওয়েন। বাট আমার যতটুকু মনে পড়ে 3 নম্বর গোলটা, মানে যেটা 3-3 হয়েছিল, বেলেমি যে গোলটা দিছিল, প্রবাবলি বেলেমি দিছিল, হ্যাঁ বেলেমি মনে হয় দিছিল গোলটা, ওটা কিন্তু রিওর দোষ ছিল। রিও কমপ্লিটলি একটা বাজে ব্যাক পাস দিছিল, সে কন্ট্রোলও করতে পারলো না, বাজে পাস দিছে, আর সাথে সাথে বেলেমি যে টান মারছে, বেলেমির খুব মানে ব্রিলিয়ান্ট একটা মানে পেস ছিল তার। সো আই এম জাস্ট ট্রাইং টু সে, কেউ কিন্তু যে একদম আহামরি কি, আরে জন টেরিও তো ভুল করছে। জন টেরি কি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সে ভুল পেনাল্টি নিয়ে ইউনাইটেড জিতলো না? বাট যখন চিন্তা করতে হবে যে গ্রেটেস্ট অফ অল টাইম প্রিমিয়ার লিগের মানে সেন্টার ব্যাক, তখন অবশ্যই আমি যখন এই 4টা নাম বলতে পারলাম, মানে এই 4টা নামকে কি সারা ছয় পার করতে পারতেছে, এটা আমার কথা না, এটা অনেক আমার থেকেও বা আমাদের থেকে অনেক বড় বড় অ্যানালিস্ট আছেন, ওরা পর্যন্ত বলে যে মানে এখানে there are some doubts obviously, but currently no doubt about that the best center back of Premier League current situation for me. But এটা একটু দুঃখজনক যে আসলে যখন আমি একটু চিন্তা করতে হয় যে যখন বেস্ট সেন্টার ব্যাক অফ অল টাইম, সে যে প্রবাবলি না আমার কাছে পার্সোনালি মনে হয় না, যখন আমি 4টা নাম নিব। আমি জানি না এখন প্রত্যেক ভাই আমার সাথে এটা এগ্রি করবেন কি করবেন না, বাট দ্য থিং ইজ কারেন্টলি তো ফুললি এগ্রি। এখন ফিউচারে হতে যদি হয় তাহলে আর কি অনেকগুলো প্রিমিয়ার লিগ জিতা লাগবে। ভিভিডি যেরকম মানে প্রিমিয়ার লিগ উইনিং সিজনে লিভারপুলের যেরকম পারফর্ম করেছিল, যেরকম তার আগের সিজনও পারফর্ম করেছিল, তার থেকে একটু বেটার পারফর্ম করতে হবে কনসিস্টেন্টলি কয়েকটা সিজন ধরে। এবং সেটা যদি করতে পারে ক্যাপ্টেন হয়ে, অ্যাটলিস্ট মাঝে মাঝে, প্রত্যেকটা গেমে না, মাঝে মাঝে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, হেন্ডারসন হয়তো মাঝে মাঝে হয়, অবশ্যই মাঝে মাঝে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, বাট অবভিয়াসলি ক্যাপ্টেন তো হচ্ছে কি, সেটা করে যদি আরো কিছু প্রিমিয়ার লিগ জিতে লিভারপুল, তাহলে তখন আর্গুমেন্টটা আরেকটু স্ট্রং হবে ভিভিডির ফেভারে। কিন্তু আসলে at the end of the day maybe one of the goat একজন বলা যাবে না, one of the, I think এই পর্যন্তই ভিভিডি যেতে পারবে। অবভিয়াসলি আমি এটা বলতে পারবো যে one of the, মানে যখন আমি একটা গ্রুপ নিব অবশ্যই ভিভিডি আসবে, অবশ্যই, নো ডাউট। অবশ্যই যেমন স্ট্যাম্প ছিল ইউনাইটেডের, দেন আমি আরো কিছু নাম বলতে পারি যারা হচ্ছে অ্যাশলি কোল, অবশ্যই লেফট ব্যাক ছিল, বাট দ্য থিং ইজ তারপরে সেন্টার ব্যাকে যদি চিন্তা করতে, স্ট্যাম্প ছিল, আরো কিছু সেন্টার ব্যাক আছে, বাট দ্য থিং ইজ যখন অবশ্যই গ্রুপে আসলে ভিভিডি অবশ্যই টপ 5 এ থাকবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বিকজ এই 4 জনের নাম যখন আমি বলবো, তখন আসলে দ্য বেস্ট অফ অল টাইম আমি একজন, এটা আমি প্রবলি বিশ্বাস করি না। কিন্তু এই ডিবেটটা বারবার অ্যাকচুয়ালি আসে কারণ ভিভিডি মানে কারেন্ট এরাতে এরকম একজন ডিফেন্ডার আসলে ডমিনেটিং ডিফেন্ডার আসলে দুর্লভ অনেক, যার কারণে আর কি মানুষ বারবার মনে করে যে না ভিভিডি প্রিমিয়ার লিগে কিন্তু, হ্যাঁ, বিকজ আমি যখন আবার ফুল কম্পিটিশন আসি, দেন দেয়ার ইজ রামোস, আমি অলওয়েজ রামোসকে এক নম্বরে রাখবো। আই এম আ বার্সা ফ্যান, বাট অবশ্যই আমার জন্য 1 নাম্বার ক্যাপ্টেন যদি আমাকে চুজ করতে হয়, যে তোমার টিম যদি তুমি চুজ করো তোমার ক্যাপ্টেন কে হবে, আমি ভাই আমার সবার আগে একটা রামোস লাগবে, আর রামোসকে আমি ক্যাপ্টেন্সি দিব, তারপর আমি জানি না আমার ডিফেন্সে আমার রামোস লাগবেই। এবং গোলও করে বলতে গেলে মিডফিল্ডারদের মতো রেশিও যদি দেখি, অসাধারণ।
তো সে টিমের জন্য খেলে। ভিভিডিও যে টিমের জন্য খেলে আমি তা বলবো না, ভিভিডি অবশ্যই টিমের জন্য খেলে, অসাধারণ খেলে, বাট আমি যখন স্ট্যাটস ম্যাচ যাবো তখন আমার একটু দুঃখজনক লাগে যে মানে একটু চিন্তিত লাগে যে আসলে কি সে দি বেস্ট অফ অল টাইম? প্রবাবলি দ্যাটস দ্য ইস্যু। আর আরেকটা জিনিস বলতে চাই যে লাস্ট ম্যাচ ছিল লিভারপুলের মানে লিডসের ওপেনিংয়ে ফ্যান্টাস্টিক, মানে পুরো ক্লাইম্যাক্স ছিল, ছিল 4-3, তাই না? লাইক আপনি এই ম্যাচ নিয়ে কি বলতে চান? এই স্কোর লাইন কি জাস্টিফাইড বা ম্যাচ ট্যাচ নিয়ে মানে যা হলো অ্যাকচুয়ালি দুইটা পেনাল্টি কনসিড করলো লিডস, লাইক কিছু হতে পারতো, ড্র একটা পয়েন্ট পেতে পারতো, লাইক অফুল একটা মিস্টেক করছে রড্রিগো লাস্টের দিকে। আই থিঙ্ক ওই মিস্টেকটা নিলে মনে হয় 3টা মিস্টেক হয় লিডসের। প্রথম হাফে একটা মিস্টেক ছিল, একটা হেডার ছিল যেটা ওরা স্কোর করতে পারেনি সেকেন্ড হাফে। সো 3টা মিস্টেক। এখন প্রত্যেকটা মিস্টেক এখন এভাবে বলা যায় না জিনিসটা যে না তাহলে স্কোর লাইন তো 6-4 হওয়া উচিত, ওভাবে আসলে হয় না। অনেকেই বলে, কমেন্টেটররাও মাঝে মাঝে দেখি বলে যে 2টা চান্স মিস করছে, এরকম স্কোর লাইন হওয়া উচিত। বাট আরেকটু ইন্টারেস্টিং হতো যদি চান্স গুলো মিস না যেত, কিন্তু মানে ওগুলো হয়েছে কারণ আর কি লিভারপুলের সেই কি ডিফেন্সের কারণে। এটা ফিক্স করতে হবে চেলসি সামনে, আর চেলসির অ্যাটাক ভালো, এটা ডিফেন্স কেমন আমি জানি না, তেমন মনে হয় না ভালো আমার কাছে। আমাকে যদি প্রশ্ন করা হয় যে স্কোর জাস্টিফাইড কিনা, প্রবাবলি না। কেন? কারণ আমি আমার তরফ থেকে মানে আমি যে খেলাটা দেখছি, লিভারপুল যে খেলাটা দেখাইছে লাস্ট সিজনে বা তারও আগের সিজন, 2টা সিজন ধরে যে খেলাটা দেখাচ্ছে, ওই হিসাবে প্রত্যেক যেটা বলছেন কমপ্লিটলি আমি এগ্রি করি যে ওদের ডিফেন্স খুবই শেকি। কারণ যে 2টা গোল মানে ফার্স্ট হাফে যে 2টা কনসিড করছে, যেমন লিভারপুল মানে যে 2টা গোল খাইলো, যার হচ্ছে একটা হ্যারিসনের আর একটা হচ্ছে ব্যামফোর্ডের, ফার্স্ট হাফে যে 2টা ছিল, তো কমপ্লিটলি ডিফেন্সিভ মিস্টেক আমার কাছে মনে হয়েছে। কেন? আর্নল্ড কমপ্লিটলি মানে অনেক বেশি ওভার কমিটেড হয়ে যায়। রাইট ব্যাক থেকে তুমি যখন একটু বেশি কমিট করতেছিল, সে হাফওয়ে লাইন অলওয়েজ ক্রস করতেছে। অবশ্যই তুমি ক্রস করো, তোমার দরকার আছে, বাট তুমি যখন ট্যাকটিক্যালি তুমি যখন একটা রাইট ব্যাক বা লেফট মানে তোমার ফুল ব্যাকরা যখন হাফওয়ে লাইন ক্রস করবে, তখন অবশ্যই তোমার সিএম আর সিডিএম কে ওই পজিশনটাতে একটু কাভার দিতে হবে, বা নাহলে সেন্টার ব্যাকটা রাইট ব্যাকে যাবে আর সিএম আর সিডিএমটা সেন্টার ব্যাকে আসবে, তাহলে তোমার কাভার দিতে হবে। আমি দেখছি উইদিন 2 পাস ইটস আ গোল হ্যারিসন, উইদিন 2 পাস গোল ব্যামফোর্ড। আর ব্যামফোর্ডের গোলটাও কিন্তু দোষ না, আমি একটা এরর ছিল প্রবাবলি। এ দোষ আমি কাউকে স্ট্রেট দোষ দেওয়া যায় না, বিকজ ওয়েন ইউ আর প্লেইং ফুটবল তুমি কাউকে স্ট্রেট বলবে না এই তোমার জন্য গোল হয়েছে, তোমার জন্য গোল হয়নি, এগুলো কখনো বলা যায় না, টিমের মোরাল ডাউন হয়ে যায়, এটা কখনোই করা সম্ভব না। বাট অবভিয়াসলি ডিফেন্সিভ মিস্টেক ছিল ভিভিডির, আর আমি ভিভিডির থেকে অবশ্যই একটু আরো বেশি এক্সপেক্ট করতেছি, বিকজ ইজ এ ব্রিলিয়েন্ট সেন্টার ব্যাক ফর মি। বাট এগেইন আমি একটা জিনিসই বলবো, তুমি বেশি কমিট করবা তো তোমাকে ফেরত আসতে হবে, তোমাকে ওই ব্যাপারটাতে মানে কাভার দিতে হবে। তুমি যদি কাভার না দিতে পারো তাহলে তুমি গোল কনসিড করবাই, যে 2টাতে হইছেও। ব্যামফোর্ডেরটা হ্যারিসনটা, বিশেষ করে ব্যামফোর্ডেরটা না, হ্যারিসনেরটা আমি বেশি দোষ দেবো, বিকজ ওখানে দেখলাম এই জো গোমেজও স্থায়ী করে রাইট সাইডে চলে গেল, আর তখন দেখা যায় সেন্টার ব্যাকটা পুরো খালি হয়ে যায়। ভিভিডি যখন সেন্টারে চলে আসতে গেছে, আবার গোমেজের জায়গাটা খালি করতে মানে ধরতে আসতেছিল, কভার দিতে আসতেছিল, ঠিক সেই মুহূর্তেই হ্যারিসনের শট আর গোল। সো দ্য থিং ইজ, কাভারে কিন্তু কেউ ছিল না, রাইট ব্যাকের কাভার কেউ ছিল না, রাইট ব্যাকের কাভার দিকে সেন্টার ব্যাক খালি, আবার একটা সেন্টার ব্যাক হলো, সেন্টার ব্যাকের আরেকটা জায়গা খালি। এর মানে কি সিএম তার কাজ করেনি, বা সিএম যে সেটা ভালো করলে বেটার হতো। এটা লাস্ট সিজনে তোমাকে কাভার করতেই হবে, কাভার করতেই হবে, তুমি কাভার করবে না এরর হলেই গোল খাওয়া। আর অ্যাজ আ লিডস পার্সপেক্টিভ আমি অবশ্যই আমি অবাক হইনি, কারণ লিভারপুলের অ্যাটাকিং যে সাইডটা এত শক্তিশালী যে তখন আসলে এটা অবাক করার ব্যাপারও না। টিমটা বড় ব্যাপার, মানে টিমটাও হ্যাঁ অবশ্যই অসাধারণ গোল ছিল। আর হচ্ছে বিশেষ করে হচ্ছে আমি যদি চিন্তা করি সালার লাস্টের পেনাল্টিটা, যেটা ফারহান প্রথমে বলতেছিল যে রড্রিগোর মিস্টেক, আসলে আমি এখানে মিস্টেক বলবো না, এটা একটু বলবো যে নার্ভাসনেস কাজ করছে অবশ্যই, বিকজ সে হচ্ছে 30 মিলিয়ন ইউরোসে আসছে ভ্যালেন্সিয়ার থেকে, আর সে খুবই ভালো পারফরমেন্স দিয়ে আসছে থ্রু আউট দ্য সিজন, অলওয়েজ ব্রিলিয়েন্ট স্ট্রাইকার, ভেরি গুড স্ট্রাইকার। বাট অবশ্যই ফার্স্ট ম্যাচ ছিল এগেইনস্ট লিভারপুল, একটা চাপ ছিল, একটা প্রেশার ছিল, ওই প্রেশারের জন্য হয়তো বা সে একটু মানে কি করে গেছে। আমি মনে করি যদি সে ওখানে কমিটেড না হয়ে যদি সে শটটা ব্লকের জন্য চেষ্টা করতো, সে কিন্তু কমিট করতে গেছে কি হবে ট্যাকেলের দেওয়ার জন্য, আমি ধাপ করে ট্যাকেলটা দিব আর ফাবিনোর কাছ থেকে বলটা নিয়ে নিব, মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই কি মানে নার্ভাসনেস কাজ করছে।
সিম্পলি জাস্ট ব্লকের জন্য যেত, কখনো ওটা শর্ট অন টার্গেট যেত না। আমি একটু কারণ আমি দেখছি যে 2-3 জন প্লেয়ার স্ট্রেট দাঁড়ায় আছে ব্লকিং এর জন্য, ইভেন গোলকিপারও পজিশনে ঠিক মতো ছিল। বাট এগেইন মানে আসলে ওটা একটা দুর্ভাগ্য, এটা কমপ্লিটলি দুর্ভাগ্য। আমি আশা করতেছিলাম রড্রিগো হয়তো ফার্স্ট হাফ থেকেই খেলবে, মানে ফার্স্ট থেকেই স্টার্ট করবে, বাট লিডসের কিছু ভালো ভালো চান্সেস ছিল। লিডসের ভালো, মানে আমি লিডসের ম্যাচ নিয়ে খুব বেশি খুশি, লিডসের পারফরম্যান্সটা দিছে ইন টার্মস অফ দ্য ফার্স্ট ম্যাচ। বিকজ লিভারপুল এটা যদি অন্য কোনো একটু মিড টিমের সাথে হইতো তাহলে হয়তো আমি একটু বলতাম যে না লিডস খারাপ খেলছে, আর যেহেতু লিভারপুলের সাথে ম্যাচটা ছিল, ইভেন যদি সিটির সাথে হইতো তা আমি বলতাম যে লিডস ভালো খেলছে। ইভেন এই স্কোর লাইন যদি 4-1 হইতো তাহলে আমি বলতাম যে ওয়ান সাইডেড ম্যাচ, বাট ইট ওয়াজন্ট আ ওয়ান সাইডেড ম্যাচ, ইট ওয়াজ আ কমপ্লিটলি ব্রিলিয়ান্ট ম্যাচ। লিভারপুল লিড নিছে 1 থেকে মানে 3টা গোল মানে তখনই লিডস কামব্যাক করছে, তিনটা ব্যাক। অবশ্যই আমি এটাই বললাম যে আর ওই কামব্যাক গুলো হইছে কেন, জাস্ট হচ্ছে ওই তুমি ব্যাক ট্র্যাকিং এর যে ব্যাপারটা, অবশ্যই যখন তোমার রাইট ব্যাকটা একটু বেশি কমিট করে ফেলবে, হাইফল লাইন ক্রস করে যাবে, তোমাকে ট্র্যাক ব্যাকের জন্য কাভার প্লেয়ার্স লাগবেই। এইসব পজিশন আমি মনে করি যদি সেন্টার ব্যাক রাইট ব্যাকে কাভার দেয় তাহলে সিএম চলে আসবে সেন্টার ব্যাকে, আর যদি সেন্টার ব্যাকে পজিশন থাকলে সিএম যাবে বা সিডিএম যাবে হচ্ছে রাইট ব্যাকের পজিশনে। বাট এটা তো হয়নি, ইউ হ্যাভ কনসিডার্ড গোল, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা আর ভাই, আর টটনাম আর এভারটনের যে খেলাটা হলো, ঠিক আছে, ওইটা নিয়ে কি আপনার আছে? বাট টটনাম এভারটন তো অনেক ভালো সাইনিং করলো এই সামারে, তাই না? আপনি এটা চিন্তা করেন যে এই তাদের সাইনিং গুলি তার পুরো টিমের যে একটা তাদের ফরমেশন আছে পুরো ট্রান্সফর্ম করে দিছে অ্যাজ আ টিম? আমি ফার্স্ট মানে গত এপিসোডে বলছি এক কথা, আমি এখন এই এপিসোডেও সেই কথাটা বলতেছি যে এভারটন যে সাইনিং গুলি করছে ওরা ওদের প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট টিমে পরিণত হয়েছে, প্রবাবলি। কেন বিকজ আমি যদি হামেস রড্রিগেসের বেলায় আসি, ব্রিলিয়েন্ট ডেবিউ, 5টা ক্লিয়ার চান্স সে ক্রিয়েট করছে একটা ম্যাচে। ডেবিউ ম্যাচে তুমি যখন 5টা ক্লিয়ার চান্স, ফুল চান্স ক্রিয়েট করবা, ইটস আ ট্রিমেন্ডাস ডেবিউ। আর আমি যদি আলানের পজিশন, আলান আসি, দুপুরে আসি, মানে 3টা ব্রিলিয়েন্ট সাইনিং হয়েছে। আমি প্রথমে বলছিলাম অবশ্যই অনেক গোল হতে পারতো, বিকজ আমি যদি এখানে বলি যে স্কোর লাইনের ব্যাপার যেটা হয় যে আমি 1-0, এটা কখনোই 1-0 হওয়ার কথা না, বিকজ হামেস রড্রিগেস টানস অফ হাফ চান্সেসও ক্রিয়েট করছে, বাট কিছু স্লাইটলি মিস্টেকস এর জন্য আসলে এগুলো গোলগুলো হয় নাই। এটা আমি দোষ দিব কমপ্লিটলি এভারটনের ফ্রন্ট লাইনের প্লেয়ার্স, বিশেষ করে রিচার্লসন অনেকগুলো চান্স মিস করছে। দিস স্কোর লাইন শুড হ্যাভ বিন 2 or 3-0 ফর মি, অ্যাটলিস্ট 2 or 3-0 ফর মি, বাট হামেস রড্রিগেস ওয়াজ টপ নচ, আলান ওয়াজ টপ নচ, ডকুরে ওয়াজ টপ নচ, কালভার্ট-লুইন ইয়াং প্লেয়ার, ব্রিলিয়েন্ট স্ট্রাইক গোল করছে। এবং হামেস রড্রিগেসের যে ডেবিউ, এটা যে আমি বললাম যে 5টা ক্লিয়ার চান্স সে ক্রিয়েট করছে অ্যাজ আ প্লেয়ার ডেবিউ ম্যাচে, এটা হচ্ছে অ্যালেক্সিস সানচেজ যখন আর্সেনালে আসে 2014-তে, ওটার পরে ফার্স্ট টাইম এরকম হয়েছে। অ্যালেক্সিস সানচেজ 2014-তে আর্সেনাল হয়ে ডেবিউ করার সময় 5টা ক্লিয়ার চান্স বের করছিল, 5টা, যেটা হচ্ছে টপ বলা, মানে 1 নাম্বার ধরা হয় যে জিনিসটাকে, যে ডেবিউ ম্যাচে সবচেয়ে বেশি চান্স কে করছে আর্সেনালের হয়ে ডেবিউ করছিল সানচেজ 5টা, আর এবার রড্রিগেস। আর রড্রিগেসের বয়সটাও দেখতে হবে, যখন সানচেজ আসছিল সে আরেকটু ইয়াং ছিল, রড্রিগেস একটু এখন এইজের দিকে 29, অবশ্যই সানচেজ 29 ছিল না ওই টাইমে। সো অবশ্যই আমি কার থেকে রড্রিগেসের থেকে অনেক বেশি এক্সপেক্ট করতেছি, এবং টিমকে মানে অ্যাটলিস্ট কার্লো অ্যাঞ্জেলোটি টিমটাকে কমপ্লিটলি শেপড আপ করে দিয়েছে খুবই সুন্দর, যেটা আমি এখনো বলতেছি প্রবাবলি যদি টপ 6-এ আমি এভারটনকে দেখতেছি। ও মানে রড্রিগেস একটা ইন্টারভিউতে বলছে মানে এভারটন কেন, মানে এইখানে আসা মানে লাইক মানে মেইন তোমার মানে অ্যাট্রাকশনটা কি, মানে জাস্ট বিকজ অ্যাঞ্জেলোটি? ও এটা অ্যাঞ্জেলোটির মাথায় অবশ্যই কিছু একটা আছে, নাইলে সে তো এতদিন ধরে টিকে না। বিগ ম্যানেজার্স অ্যাট্রাক্ট প্লেয়ার্স, সিম্পলি। অবশ্যই মানে আমার মনে হয় অ্যাঞ্জেলোটি জাস্ট টপ 6 এ থামবে না, আমার মনে হয় তিনি চাইবেন টপ 4, টপ 4ও যেতে পারে যদি এরকম তিনি চাইবেন এটা। এখন ইউনাইটেড যদি এরকম খেলা যায় এবং হচ্ছে যদি চান্স গুলো স্কোর করা হয়, কারণ এই পজিশন মানে আমি এই ম্যাচটা যদি এভারটন লিভারপুল হইতো বা এভারটন সিটি হইতো তাহলে কিন্তু একটা বিগ ডিজাস্টারও হইতে পারতো,
কারণ লিভারপুলের লিডসের ম্যাচটা যদি আমি দেখি তাহলে কিন্তু লিডসরাও কিন্তু অনেকগুলো গোল দিছে, যে থার্ড গোল তাদের যেটা ছিল ওটা কমপ্লিট ডিফেন্স ভাঙছে ওরা। আমি কাউকে দোষ দিব না এখানে, লিভারপুলকে দোষ দিতে পারছি না, আমি লিডসের বেশি মানে হয়তো বা ক্রেডিট দিচ্ছি তাদেরকে, তারা খুব সুন্দরভাবে ডিফেন্সটা ভাঙছে, এখানে লিভারপুলের কোনো দোষই নেই, ওরা কমপ্লিট ডিফেন্সটা ভেঙে গোলটা দিছে, অসাধারণ গোল। তো এই ব্যাপারটা যদি এভারটন আর লিভারপুলের খেলা হইতো হয়তো বা ওরা 1-0 জিততো না, ওরা বা 3-1 হাইরা বসতে পারতো এভারটন। সো দ্য থিং ইজ তোমার চান্স আসলে তোমাকে স্কোর করতে হবে, আর সামনে যেই থাকুক না। স্পার্সের হোমে তারা এক যুগের বেশি মানে দিন পর জিতলো, এটা অসাধারণ দেখা যায়। ইভেন আমি লাস্ট সিজনের কথা যদি আসি, এই ব্যাপারে আমি আসি, লাস্ট সিজনে যখন টটনহাম এভারটনের ম্যাচটা হয় ওটা কিন্তু সে সময় হয়েছিল করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক, মানে এটা স্টার্টের পরে, সো ক্রাউড ছিল না। আমরা লরিস আর সনের মধ্যে একটা মারামারির জিনিস একটা দেখছিলাম, যে তুমি মানে লরিস কিন্তু বারবার বলতেছিল যে তুমি কেন ব্যাকট্র্যাক করো নাই, তুমি হচ্ছে সেকেন্ড হাফে শুরুর আগে মানে ফার্স্ট হাফে লাস্টের দিকেই এসে কিন্তু প্রবাবলি এভারটন একটা গোল দিতে পারতো, এভারটন গোলটা দিতে পারতো, কিন্তু ট্র্যাক করে নাই, বাট কোন এক কারণে হয়তো বা গোলটা হয়ও নাই। বাট at the end of the day কারা জিতছে, টটনহ্যাম জিতছিল। বাট এবার যে পারফরমেন্স, অবশ্যই তাদের টিম আর তখন টিম, তোমার মিডফিল্ড শক্ত থাকলে অবশ্যই তোমার ডিফেন্সও সুবিধা হবে, তোমার অ্যাটাকেও সুবিধা হবে। সবসময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সিডিএমস আর দ্য ফার্স্ট লাইন অফ দ্য ডিফেন্স, আর ক্যাম অর সিএম অথবা লেফট ক্যাম, লেফট উইং, রাইট উইং হচ্ছে ফার্স্ট মানে লাইন অফ অ্যাটাক। তো এটা দুই দিক দিয়ে ওরা খুব শক্ত অবস্থায় আছে, শক্ত অবস্থা আছে। টটনহ্যামে আসলে তাদের পারফরম্যান্স দেখে মনে হলো তারা ডিমোটিভেটেড, মানে আসছে আর কি খেলতে, মরিনিও আছে ম্যানেজার। আমি আসলে এখানে ডিমোটিভেটেড বলবো না প্রত্যয় ভাই, আমি এখানে একটু আপনার সাথে মানে দ্বিমত পোষণ করব। এই জন্য আমি কিছু কিছু জায়গায় মরিনিও আমি বুঝতে পারলাম না এটা কি মরিনিও ট্যাকটিক্স এর দোষ ছিল নাকি হচ্ছে প্লেয়াররা ট্যাকটিক্স ঠিক ছিল অথবা প্লেয়াররা ওই মানে ওই মতো কাজ করে নাই। কেন কারণ ওই ম্যাচে কিন্তু আরেকজন রিভিউ করছিল টটনহ্যামের হয়ে, এটা আমরা যাতে না ভুলি, ওটা হচ্ছে ডোহার্টি রাইট ব্যাক হয়ে সে ডেবিউ করছে টটনহ্যামের। আমি জাস্ট শক, আমি কমপ্লিটলি শক। তোমরা 4-3-3 বা 4-2-3-1 ফরমেশনে আসো, প্রবলেম 4-2-3-1ই ছিল। আমি জাস্ট শক যে তুমি রাইট ব্যাক পজিশন, যেমন আমি আর্নল্ডের কথাটা বললাম, আলেকজান্ডার আর্নল্ড কিন্তু একটু কমিট বেশি করতেছিল, সে হাফ লাইন বারবার ক্রস করতেছে, বাট রাইট উইং পজিশনে যায় নাই, মানে ওভার কমিটেড হয়নি। আমি যে শক, ডোহার্টিকে আমি একটা টাইমেও কোনো অ্যাটাক হওয়ার পর যখন ওরা কাউন্টার অ্যাটাক খাইছে, আমি ওকে কখনো ওদের টটেনহ্যামের পিচে হাফে দেখিই নেই, আমি ডোহার্টিকে দেখিই নেই। মানে রিচার্লিসনের ফার্স্ট হাফের যে চান্সটা, ওপেন চান্স যেটা মিস করছে, প্রবাবলি ওটা কার্ভেট লুইনকে পাস দিলে ইজি গোল হইতো, বা রিচার্লিসন মিস করছে তো আমি ওটা মানলাম, বাট ওটা কেন, আমি জাস্ট শক যে অল ওয়াইল সে ওটা ধরতে পারলো না কেন, বিকজ রিচার্লিসন ওয়াজ ভেরি ফাস্ট, হি ইজ আ ভেরি ফাস্ট প্লেয়ার, বাট মানে কাভার দেওয়ার কে আছে, কেউ নাই। ডোহার্টি একদম রাইট উইং পজিশনে, কিভাবে হবে ভাই? তুমি অ্যাটলিস্ট তুমি রাইট পজিশনে যদি দেখো তাও তুমি ব্যাকট্র্যাক করতে পারতো, তুমি রাইট উইং পজিশনে দেখো কিভাবে ব্যাকট্র্যাক করো ভাই? তুমি তো ফ্ল্যাশ না। আর আমি তো হচ্ছে ডিসি কমিক্স এর জাস্টিস লিগ দেখতেছি না যে একটা টাম করবে আর দৌড় মেরা ফেরত আসবে, সেটাই। হ্যাঁ এটা আমি জাস্ট শক। এখন আমি বুঝতেছি না এটা কি মরিনিওর ট্যাকটিক্স ছিল যে ওভার কমিটেড হবা, কোনো প্রবলেম নাই, আমাদের প্লেয়ার্সরা কভার করবে, তাহলে কভার করে নাই, ওরা শুনে, বা হয়তো পেরেছিল তোমাদের কভার করতে হবে, তো তোমরা করো না এই কাজ। আমি যদি ট্যাকটিক্যালি যাই তাহলে আমি এটা প্রবাবলি একটু মরিনোকে দোষ দিব। আর যদি প্লেয়ার্স ওয়াইজ আসি প্রবাবলি আমি ডেলে আলীকে একটু খোঁচা দিতে পারি, একটু খোঁচা, আমি কমপ্লিটলি বলবো না, একটু খোঁচা দিব। কেন? তুমি একটা ক্যাম্প পজিশনের প্লেয়ার হয়ে তোমাকে বুঝতে হবে যে তুমি কিভাবে স্পেস ক্রিয়েট করতে পারো নিজের জন্য। তুমি রানের মধ্যে আসো এভরি পার্ট অফ টাইম বা এভরি পজিশনের মধ্যে, তুমি প্রতিটা বেলায় কি করতেছো যে রানিং এর মধ্যে আসো। এই জন্য কি হচ্ছে, তোমাকে এভরি টাইম এভারটনের দুইটা সেন্টার ব্যাক, ইয়ারিমিনা খেলছিল আর আরেকজন হলগেট খেলেন, আমার এক্সাক্ট নামটা মনে পড়তেছে না, যাই হোক দুইটা সেন্টার ব্যাক আর আলান তাকে এভরি টাইম ধরে ফেলতেছে, আর কোলমান তো রাইট ব্যাকে ছিলই এভরি টাইম। আরে ভাই অনেক সময় তোমাকে জিনিস বুঝতে হবে, তুমি যখন খাড়া দাঁড়ায় থাকবা তারপরেও তুমি স্পেস ক্রিয়েট করতে পারবা। কেন? তুমি যদি স্ট্যান্ড দাঁড়ায় থাকো তখন অন্যান্য প্লেয়াররা ওই চিন্তা ভাবনা করে ওরা আরেকটু ব্যাকট্র্যাকের জন্য যাবে, ব্যাকের দিকে যাবে, তখন তোমার আশেপাশে একটা স্পেস ক্রিয়েট হবে, তখন তুমি চিন্তা করতে পারো তুমি কি হ্যারি কেনকে দিবা, সনকে দিবা নাকি লুকাসকে দিবা।
সে বারবার নড়তেছে, এই জন্যই কিন্তু 45 মিনিটস পর সেকেন্ড হাফে আমরা দেখলাম সিসোকো ইন, দেলে আলি আউট। আর ফার্স্ট হাফে অবশ্যই ফ্রন্ট থ্রি বা ফ্রন্ট ফোর যারা ছিল ওরা ভালো প্রেস করতে পারে নাই। কেন? ফার্স্ট হাফে একটা নট ইভেন আ সিঙ্গেল টাচ ওয়াজ ফর হ্যারি কেইন অন দ্য বক্সে হ্যারি কেইনের একটা সিঙ্গেল টাচও ছিল না। সেটাকে আমি কিভাবে জাস্টিফাই করব? কিভাবে? প্রত্যয় ভাই, হোয়াটস অ্যাবাউট দ্য বডি ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ অ্যাবাউট দ্য বডি ল্যাঙ্গুয়েজ? ওইটা দেখে আমার মনে হলো যে আপনার কি বলে যে ডিমোটিভেটেড বা সামথিং, বাট জিনিসটা কি ওই যে যেটা হচ্ছে আপনার ডকাটি যে ব্যাক ট্র্যাক করলো না, এটা মরিনিও অবভিয়াসলি বলবে রাইট ব্যাক লেফট ব্যাককে যে তোমরা একটু ফরওয়ার্ড প্রেস করো, কিন্তু যখন দেখবে যে একটা অ্যাটাক ভেঙে আসছে তখন কিন্তু রাইট ব্যাকের দায়িত্ব এটা ডিফেন্ডার হিসাবে যে আমি ব্যাক ট্র্যাক করি, অ্যাটলিস্ট চেষ্টা করি। আর যদি অপোজিশনে না থাকে তখন অন্যান্য প্লেয়ারদের টিম প্লেয়ার মানে কি বলবো মানে টিম প্লেয়ার হওয়ার একটা অ্যাট্রিবিউট চোখে পড়ে সবার সামনে, যে আচ্ছা আমি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার যিনি এখন ডকাটির একটু পিছনে আছেন, তো আমি ওখানে দৌড়াই ডকাটির জায়গাটাতে গিয়ে আমি মানে ফিলিং কভার করা আর কি, বেসিক্যালি কভার করা। এক্স্যাক্টলি, ওটা হয়তো হয়নি। এবং এই একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব, ব্রাইটনের হোভ অ্যালবিয়ন ভার্সেস চেলসির ম্যাচ, যেটা ওখানে একটা প্লেয়ার আছে নাম নতুন ইয়াং প্লেয়ার তারিক ল্যাম্পটি, তার খেলাটা দেখলাম খুবই মানে ড্রিবলিং ভালো, বলটা ক্লোজ কন্ট্রোলে রাখতে পারে, ক্লোজ কন্ট্রোল রেখে ড্রিবল করতে পারে। এবং আরেকটা জিনিস দেখলাম যেটা সাধারণত প্লেয়াররা করে না, ইয়াং হলে করে কিন্তু আস্তে আস্তে ইগোটা বাড়লে করে না, সেটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং। তার জব রাইট উইং এ, কিন্তু সে একদম পিছনে যে মানে তার নিজের ডি বক্সে যে দেখলাম যে ইন্টারসেপশনস করছে, এই কাজটা তো বলতে গেলে ডেলি আলিও করতে পারে, আর ডেলি আলি তো রাইট উইঙ্গার না, ও মিডফিল্ডে কাজ করে। সো এইটা একটা মানে এটা প্লেয়ারদের করাটা গুরুত্বপূর্ণ, কভারটা খুবই গুরুত্বপূর্ণ। আই এম নট ওয়ার্কিং ফর মাই পজিশন, আমি ওয়ার্ক করতেছি আমার টিমের জন্য, এটাই বেসিক্যালি আসবো। মানে ব্রাইটন আর চেলসি ম্যাচে আসবো। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এর আগে আরেকটা ম্যাচ ফুলহাম এন্ড আর্সেনাল, ফুলহাম তো জিতলো 3-0 সুইপ জিতলো, ঠিক আছে। উইলিয়ান মানে টিম হ্যাট্রিক অফ অ্যাসিড দিছে, আর মানে গ্যাব্রিয়েল মানে শাইন করলো ডেবিউটে। এটা নিয়ে আপনি কি বলবেন প্রত্যয় ভাই? ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু, গ্যাব্রিয়েলের গোলটা দেখে ডিফেন্সিভলি আমি এতটা ভালো করে খেয়াল করতে পারিনি আনফরচুনেটলি গ্যাব্রিয়েলের ইয়েটা ডিফেন্সিভ পারফরম্যান্সটা, কিন্তু গোলটা ভালো ছিল, ভালো পজিশনে ছিল। কিন্তু আমার গোলটার বেশি ক্রেডিট দিতে হবে উইলিয়ানকে, ক্রসটা একদম পিন পয়েন্ট ছিল, মানে কর্নার থেকে পিন পয়েন্ট কর্নার, মানে আমি ওই প্লেয়ারটাকে টার্গেট করে ক্রস দিব বা কর্নারটা কিক করব এবং ওই প্লেয়ারটাই পেয়েছে। মানে গ্যাব্রিয়েল কিন্তু খালি পজিশনেও আসছে, এটা আপনাকে বুঝতে হবে। সে কিন্তু অলমোস্ট ফ্রি হেডার পাইছে, অলমোস্ট, নট যে একদম কমপ্লিট ফ্রি হেডার, অলমোস্ট ফ্রি হেডার ছিল। সে তার অ্যাজ আ ডেবিউ হিসাবে আমি খুব ওকে, আমি গ্যাব্রিয়েলকেও অবশ্যই একটু বেশি ক্রেডিট, বিকজ সে নতুন। উইলিয়ান কিন্তু প্রিমিয়ার লিগ প্রচুর খেলছে, চেলসির হয়ে খেলছে, প্রচুর ম্যাচেস খেলছে সে। সো অবশ্যই মানে উইলিয়ানের না সেই কাজ, এই জন্যই কিন্তু ফার্স্ট ম্যাচ থেকে উইলিয়ান ছিল। আমরা কিন্তু সাধারণত দেখেছি যে নিউ কামার্স থেকে বা ডেবিউ একটু পরে করে বা একটু লাস্টে, যেমন রড্রিগোর ব্যাপারটা আমরা আসি, যে কোনো প্লেয়ার, এনি প্লেয়ার যখন হচ্ছে কি করে ডেবিউ করে, একটু পরে ডেবিউ করে বা হচ্ছে একটু পরে আসে, ম্যাচের লাস্টের দিকে আসে বা সেকেন্ড হাফে আসে, বাট সে কিন্তু প্রথম থেকে ছিল উইলিয়ান। ডু ইউ থিংক দ্যাট উইলিয়ান আর্সেনালের জন্য একটা স্মার্ট মুভ প্লে করছে? অলওয়েজ 32, কিন্তু এখন এইজটা একটু ট্রিকি, কারণ নিজের ফিটনেস যদি তিনি মানে বজায় রাখতে পারে, রোনাল্ডো যেরকম, রোনাল্ডোর সাথে কম্পেয়ার করছি না, বলছি যে যদি ফিটনেসটা মানে বজায় রাখতে পারে আর কি, যদি ট্রেনিং ঠিক মতো করে, অনেক প্লেয়ার আছে ডাবল শিফট ট্রেনিং করে, ওটাতে যাচ্ছি না, কিন্তু যদি ফিটনেস কোচের সাথে ঠিক মতো রিলেশন রাখে, যদি ঠিক মতো ট্রেনিং করে, আমি মনে করি উইলিয়ান পারবে। এটা প্লেয়ারদের অ্যাম্বিশনের উপর ডিপেন্ড করে এবং কোচের মোটিভেশনের উপরও ডিপেন্ড করবে, কোচ কতটা পুশ করতেছে প্লেয়ারদের। উইলিয়ান তার যদি অ্যাম্বিশন থাকে যে না আমি আরো 3 বছর খেলবো, তারপরে জানি না কি হবে, কিন্তু তাহলে উইলিয়ান পারবে, এক্সপেরিয়েন্স আছে, গুড সলিড প্লেয়ার। ম্যাচটা নিয়ে কি বলেন ফুলহাম এন্ড আর্সেনাল, মানে কেমন গেল? লাইক মানে ওরা তো মানে ফার্স্টে অনেক মানে আর্সেনাল অনেক পাস্ট যে সিজন ছিল অনেক মানে অনেক ট্রাবল ছিল, মানে টপ 4 ইভেন টপ 7 ও তাদের স্ট্রাগল লাগতো অনেক শেষ করতে। এই ম্যাচটা যদি গত সিজন হতো, আর্টেটা হওয়ার আগে মানে আসার আগে, হয়তো বা হারতো বা ড্র। আর যদি আর্টেটা আসার পরে হতো এই ম্যাচটা লাস্ট সিজন, তাহলে কষ্ট করে জিততো। কিন্তু এই সিজনে মানে আর্টেটা কি করেছে জানি না, এটা আরো দেখতে পারবো ম্যাচগুলোতে, কিন্তু মানে এক ধরনের বিশ্বাস প্লেয়ারদের মধ্যে একটা মানে জায়গায় তোলা, ওই জিনিসটা আর্টেটা করে ফেলছে। এবং মনে হয় ছুটির সময় যেটা হলিডে গেল গেমগুলোর আগে, আই এম শিওর তিনি ভালো মতো কথা বলছেন প্লেয়ারদের সাথে। I mean, it just shows, just defensively যদি স্ট্রং থাকে আর্সেনাল, টপ 4 is secured, তাদের ফ্রন্ট লাইন ভালো, উইলিয়ান আসার পরে আরো ভালো।
অবম্যাং তো ওয়ার্ল্ড ক্লাস। সো আমি হুম ফুলহ্যামের ব্যাপারে বেশি বলতে পারছি না, কারণ এমনও মাঝে মাঝে দেখা গিয়েছে যে মানে একটা উইকার ক্লাব, প্রিমিয়ার লিগ অনুযায়ী উইকার ক্লাব, তারা প্রথম ম্যাচে খারাপ খেললো বা একদম খুব ভালো খেললো, তারপরে আস্তে আস্তে ফর্মটা টিপ করলো। তো ওইটা আসলে আরো ম্যাচ দেখতে হবে ফুলহ্যামের কিছু বলার আগে। হুম অবশ্যই। ওকে, আমি আবার বলতে চাচ্ছি যে এবারে যে চেলসি যে কথাটা হলো, তাই না, মানে চেলসি মানে মানে অনেক সাইনিং করলো, মার্কেট পুরা লুটছে তারা বলতে গেলে। সো আমি এটা নিয়ে বলতে চাচ্ছি যে মানে ফার্স্ট ম্যাচটা কেমন গেল চেলসি, আর নিউ সাইনিং নিয়ে কি বলুন, ব্রাইটনের সাথে 3-1 যেটা জিতলো। টিমো ওয়ার্নার একটু আনলাকি আই থিংক গোল না পাওয়াতে, কিন্তু চেলসি আমার কেন জানি মনে হচ্ছে যে চেলসির এখনো গত সিজন যেরকম একটু ডিফেন্সিভলি তারা শেখে ছিলেন, এই সিজনও তেমন। এখন নতুন ডিফেন্ডার এসেছে থিয়াগো সিলভা, এখন তিনি কিভাবে পার্টনারশিপ ফুলফিল করতে পারবেন অন্যান্য ডিফেন্ডারদের সাথে, এটা মানে দিস ইজ কি, বিকজ আমি যতটুকু দেখি ডিফেন্ডার সেন্টার ব্যাক পেয়ারিং এর মধ্যে পার্টনারশিপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুইজন ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ব্যাককে আপনি একসাথে পেয়ার করেন, হয়তো বা এত ভালো খেলবে না যতটা ভালো একজন প্রডিজি আর একজন কি বলবো এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাক খেলবেন, দুইজন কমিউনিকেশনে থাকবেন। এটা ইম্পর্টেন্ট চেলসির জন্য, এটা টাইটেল পুশ করার জন্য, টপ 4 যেটাই হোক না কেন। আর কি বলবো, দে ডিড ওয়েল অ্যাটাকে, কোনো ধরনের কি বলবো চেলসি ফ্যানদেরও মনে হয় কোনো কমপ্লেইন নাই, কিন্তু অ্যাটাকে কারো কোনো মানে ল্যাকিং নেই, জাস্ট ডিফেন্সিভলি একটা ওয়ারি থাকে, এটাই বেসিক্যালি। আর ব্রাইটন ভালো খেলেছে আসলে। ইটস কেপার যে মিস্টেকটা ছিল এটা আসলে একটু তুলতে হবে। আমি দুঃখজনক, এটা বলটা তার হাতের নিচে দিয়ে গেছে। আর এখানে আমি একটু মনে করি যে এখানে একটু কি আছে, কেপাকে আনলাকি বলতে চাচ্ছি না, আনলাকি বলবো না আসলে, বেসিক্যালি বলবো যে এখানে একটু কনফিডেন্সের একটু কি আছে, একটু কমতি আমি মনে করি, কারণ ওর উপর একটা প্রেসার দেওয়া হচ্ছিল বারবার। সো এই জন্য আমি মনে করি এখনো আছে বিকজ প্রবাবলি देयर इज আ পসিবিলিটি যে ল্যাম্পার্ড প্রবাবলি একটা নিউ গোলকিপার সাইন করতে পারে, প্রবাবলি देयर इज আ পসিবিলিটি, সো উই নেভার নো। বাট দ্য থিং ইজ চেলসি আর ব্রাইটনের ম্যাচ অসাধারণ গেছে। আমি আসলে চাই, যিনি চেলসি ফ্যান না আমি, কিন্তু আমি চাই কেপা আসলে ল্যাম্পার্ডের সাথে কথা বলুক এবং যা যা করা দরকার গোলকিপিং কোচের সাথে কথা বলে এটা ঠিক করুক। অথবা এমনও যদি দরকার হয় যে উইলি ক্যাবিয়ারোকে 2-3টা ম্যাচ খেলাবে, জাস্ট সো দ্যাট কেপা পিছনে বসে একটু দেখলো ম্যাচ, কয়েকটা স্যাবাটিক্যাল না, মানে এক ধরনের হলিডে না প্লেয়ারদের জন্য, যাতে করে মাইন্ড রিফ্রেশ করতে পারে, কিন্তু জাস্ট গেম থেকে দূরে সরিয়ে আনা, এটা যদি দরকার হয় এটা করা উচিত। কারণ কেপা মানে অন হিজ ডে বা যেদিন ভালো খেলে সেদিন খুবই ভালো খেলে, কেপা ভালো প্লেয়ার, জাস্ট এখন ফর্মটা খুবই খারাপ কেপার। অ্যান্ড গোলকিপার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যেটা বললেন পিটার চেক, যে মানে ক্লিন শিট ওয়াইজ হাইয়েস্ট, পিটার চেকের একটা বড় অবদান আছে চেলসির কিছু কিছু প্রিমিয়ার লিগ উইনিং টাইম। অবশ্যই অবশ্যই, এটাতে কোনো সন্দেহ আছে, ওদের একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ যেটা মেজর রোল প্লে করতে পারে এবং কেপা ক্যান বি পার্ট অফ ইট, মেবি দেয়ারস আ পসিবিলিটি। ল্যাম্পটির খেলা আমি আসলে অনেক দেখতে চাই, ল্যাম্পটির খেলাটা আমার খুবই ভালো লাগছে। ব্রাইটন আর হোভ অ্যালবিয়নের জন্য যদি কথা বলি, ডেফিনেটলি গুড, মানে দুইজন তিনজন প্লেয়ারকে কাটিয়ে একদম মানে ইভেন বেন হোয়াইটও আছে ডিআর ব্রাইটন, যে লাস্ট ইয়ার তো লোনে ছিল লিডসে, হি ওয়াজ আ ফিনোমিনাল, লাইক মানে ও লোন শেষ হওয়ার পর ব্রাইটনে এসে পড়ছে, ওরে নিয়ে ও ভালো খেলে। এটা কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করবে। এটা ল্যাম্পটি যেরকম, এদের মানে ম্যান ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট এসব প্লেয়ারদের, কারণ তারা ইজিলি যদি তাড়াতাড়ি ফেম পায় একটু মানে কনফিউজ হয়ে যায়, চলে যাওয়ার রিস্ক থাকলে আমি মনে করি চলে যাওয়া উচিত বড় ক্লাবে, কারণ বড় স্যালারি পাবে প্লাস ভালো কোচ পাবে। কিন্তু চলে গেলেই হলো না, কারণ সেই পজিশনে কম্পিটিশন থাকতে পারে এবং সে যদি নাই খেলতে পারে এক জায়গায় গিয়ে, ভার্ডি যেরকম খুবই স্মার্ট, তিনি লেস্টারে থাকছেন, অপরচুনিটি পাচ্ছেন, স্কোর করতেছেন, ড্রগবাকে ক্রস করলেন গোলে, এবং মানে কিন্তু যদি তিনি চলে যেতেন হয়তো বা কোনো একটা বড় ক্লাবের বেঞ্চে তিনি বসে থাকতেন, প্রবাবলি देयर इज আ পসিবিলিটিস। বাট যখন আমি মানে এই টাইমে এসে প্রবাবলি সে নাও বসতে পারতো, বা ওই চ্যাম্পিয়ন্স ওই কিটা সেশনটা বা তাদের চ্যাম্পিয়ন্স, তারা যখন লিগ জিতলো চ্যাম্পিয়ন্স হিসেবে চ্যাম্পিয়ন হলো, ওইটার পরে হয়তো নাও বসতে পারবে, তার আগে অবশ্যই দেয়ার ইজ আ পসিবিলিটি দ্যাট হি উড বি বেঞ্চার, জাস্ট আ সাবস্টিটিউট বেঞ্চার। প্লেয়ারদের আসলে লাইফ চয়েস, আমি বসে থেকে টাকা কামাবো নাকি আমি একটা ক্লাবে থেকে আমি লেজেন্ড হব, এটা একটা আই থিংক ভার্ডি মেড রাইট চয়েস ইন মাই অপিনিয়ন।
গোলও করতেছে, অ্যাবসলিউটলি নো ডাউট অ্যাবাউট দ্যাট। লেস্টার লেজেন্ড হয়েই গেছে বলতে গেলে প্রায়, অলরেডি হয়ে গেছে, ওর মানে রেকর্ড করছে, মানে 11 টাইম ও স্কোর করলো কনজিকিউটিভলি 15 কনজিকিউটিভলি, হ্যাঁ 11 গোল টা মনে আছে। এখন যে রেকর্ড হলো ড্রগবার সাথে। ওকে ভাইয়া, ইন শর্ট ম্যাচ অফ দ্য উইক কোনটা হইছে আপনার কাছে, কোনটা লাগে অ্যাকচুয়ালি ম্যাচ অফ দ্য উইক? লিভারপুল লিডস। যদি এটা কি মানে এটা আপনি আর কি সবকিছু চিন্তা করে আর কি বললেন যে লিভারপুলের লিডস, রাইট? এক্সাইটিং ছিল একটু। আমি যদি চিন্তা মানে আমার কাছে মানে পার্সোনালি মনে হয়েছে যে ব্রাইটন আর চেলসি বা এভারটন আর টটেনহ্যাম, এভারটন এন্ড টটেনহ্যাম। আমি এভারটন টটেনহ্যামকে প্রবাবলি আগে রাখবো, আর প্রবাবলি এটা বলবো যে এভারটন আর টটেনহ্যামে ছিল ম্যাচ অফ দ্য উইক আমার মতে। কেন অবশ্যই অনেকে দ্বিমত পোষণ করবেন যে আরে লিভারপুলের লিজে ম্যাচ কি মানে ধাম ধুম গোল, এক্সাইটমেন্ট একটা অসাধারণ, অবশ্যই। কিন্তু আমাকে এটাও দেখতে হবে যে অপোজিশন, সে লিডস, যদি লিডস জিতে যেত, স্কটল্যান্ডে যদি সফট হয়ে যায়, তখন আমি বলতাম প্রবাবলি লিভারপুলের লিডস ছিল ম্যাচ অফ দ্য উইক ফর মি। বাট আমি ম্যাচ অফ দ্য উইক লিডস আর লিভারপুল এই জন্য বলতে পারছি না, ইট ওয়াজ কাইন্ড অফ আ থিং যে লিভারপুল জিততোই, অনেকেই মনে করছিল যে ওটাই তো হয়েছে। এট দি এন্ড অফ দ্য ডে অবশ্যই একটা এক্সাইটমেন্ট ছিল ম্যাচের মধ্যে, বাট এটাও দেখতে হবে যে স্কোর লাইন কি ছিল। 4-3 কারোর জন্য? লিভারপুলের জন্য। লিভারপুল জিতছে, so almost expected, but unexpected was Leeds' performance. Completely unexpected. But for me, probably Spurs versus Everton. কোনো পসিবিলিটি ছিল না কে জিতবে না জিতবে, এই জন্য বিকজ টটেনহ্যামে মরিনিও এবার কমপ্লিটলি ফোকাস। আপনি যেটা লাস্ট এপিসোডে বলছিলেন যে মরিনিও এবার একটু ফোকাস বেশি থাকবে তার লিগের উপরে ওঠার জন্য। অবশ্যই সে, আমার কাছে মনে হচ্ছে অবশ্যই সে ফোকাস, নাইলে সে ডেলে আলিকে অবশ্যই 45 মিনিটসের টাইমে চেঞ্জ করতো না, কখনোই করতো না। সে চিন্তা ভাবনা করি, কারণ ডেলে আলি প্রেশার দিতে পারছে না, আমি ওকে বের করে দিছি, আমি সিসোকে আনছি, প্রেশার দিতে হবে আমার ফ্রন্ট থ্রির মধ্যে, প্রেশার দিলেই আমি প্রবলি চান্স বের করতে পারবো। বাট এভারটনের দিক থেকে আমি চিন্তা করি যে নিউ সাইনিংস অনেকগুলো করছে, ওরা কি কাজ করতে পারবে ঠিক মতো? চেলসিরও সেম জিনিস ছিল, অনেকগুলো সাইনিংস, বাট কাজ করতে কি পারবে ঠিক মতো? বাট চেলসির ছিল হচ্ছে হ্যাভার্টস আর ওয়ার্নার, আর এখানে আমি যদি আসি আলান, ডকুরে আর হামেস রড্রিগেজ। যখন আমি স্ট্যাটস ওয়াইজ যাবো বা নামেরও ওজনও যদি আমি চিন্তা করি, অবশ্যই ওয়ার্নার হ্যাভার্টস এর ওজনটা প্রবাবলি একটু বেশি, অলদো হামেস রড্রিগেজের ওজন এমনি অনেক অতিরিক্ত, তার মানে তার স্ট্যাটিস্টিক্যালি যাই যদি আমি তার থ্রু আউট দ্য ক্যারিয়ার যাই, অসাধারণ পারফরমেন্স সবসময় সে দিয়ে আসতেছে, হয়তোবা লিগ হোক, রিয়াল মাদ্রিদের হয়ে হোক, চাই বায়ার্ন মিউনিখের হয়ে হোক, বা চাই কলম্বিয়ার হয়ে হোক, সে সবসময় ভালো পারফরমেন্স দিয়ে আসছে। বাট এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে স্পার্স আর এভারটনের ম্যাচটা প্রবাবলি আমার জন্য ম্যাচ অফ দ্য উইক, আমার জন্য ম্যাচ অফ দ্য উইক এটাই। আর প্রবাবলি 1.5 আর প্রবাবলি 2-তে রাখবো আমি ব্রাইটন চেলসি, আমি 3rd-এ রাখবো মোস্টলি লিভারপুল আর লিডস, বিকজ ইট ওয়াজ এগেইন আই সেড ভেরি এক্সাইটেড ম্যাচ। বাট এগেইন আমি যদি স্কোর লাইনটা সফট হয়ে যায়, তখন আমি বলতে পারতাম না ইট ওয়াজ আ ম্যাচ অফ দ্য উইক, কারণ এটা আউটকামটা প্রেডিক্টেবল ছিল, জাস্ট স্কোর লাইনটা প্রেডিক্টেবল না। স্কোর লাইনটা প্রেডিক্টেবল ছিল না, ম্যাচ যেটা খেলা হয়েছে ওটাও আনপ্রেডিক্টেবল। সো অবশ্যই সো দেখা যাক কি অবস্থা দাঁড়ায় নেক্সট উইক গুলোতে, নেক্সট ম্যাচেস গুলোতে। আচ্ছা, এখানে আহমেদ জাকি যাওয়ার এখানে আফটার ডু ইউ থিংক গ্যারেট বেল উইল রিগেইন হিজ ফর্ম এট স্পার্স? যাওয়ার গ্যারেথ বেল নিয়ে অ্যাকচুয়ালি আমরা আরো কথা বলতে চাই আমাদের আগামী এপিসোডস গুলোতে, কিন্তু ফর্ম রিগেইনিং আসলে তিনি রিয়াল মাদ্রিদেও ফর্ম রিগেইন করতে পারতেন, এটা ডিপেন্ড করবে আসলে কোচের ট্রাস্টের উপর, জিদান ফর ইনস্ট্যান্স, এবং কোন পজিশনে খেলবেন। গ্যারেথ বেল খুবই ভালো প্লেয়ার, তিনি এক সময় প্রকাশ করেছিলেন যে তিনি সেন্টারে খেলতে চান, অনেক আগে, এটা বেনিটেজের সময় অ্যাকচুয়ালি, যখন বেনিটেজ ছিলেন, কিন্তু তিনি টপ প্লেয়ার। মরিনিও, আই হোপ মরিনিওই কিনছে তাকে, আই হোপ এটা বোর্ডের ডিসিশন ছিল। নো, মরিনিও কিনে নেই, এটা মরিনিওর ডিসিশন ছিল মরিনিওর, সে যাতে করে আর কি আমার বেইল লাগবে, কিন্তু তার ঠিক পরের সিজনে সে গেছে আর সে আসছে, মরিনিও গেছে আর বেইল আসছে। এই পাশে মরিনিও বলছিল কাকে, পেরেসকে একটা অপশন, এটা ইভেন নাও আমি গতকালকেরও কিসে দেখছি প্রেস কনফারেন্সে স্ট্রাইট সে বলছে, মরিনিও স্ট্রাইট বলে দিচ্ছে যে আমি যখন গ্যারেথ বেলকে চাইছিলাম রিয়াল মাদ্রিদে, আমার বোর্ড আমার কথা শুনে নেই,
বাট যখন আমি বের হয়ে আসছি ঠিক সাথে সাথেই গ্যারেথ বেইলকে নিয়ে আসছে রিয়াল। সো দেখা যাক আমি কি করতে পারি বা কি করতে পারি। বাট কয়েকদিন আগেও যদি আমি চিন্তা করি যে দেয়ার ওয়াজ আ পসিবিলিটিস দ্যাট সে ইউনাইটেড দিকে যেতে পারে, বিকজ সানচো ডিলের ব্যাপার একটা ছিল, যদি সানচো না আসে তাহলে বেইল যাবে ওই পাশে। বাট এগেইন কিন্তু হ্যাঁ, তার পারফরম্যান্সের ব্যাপারে আমরা আগামী এপিসোড ডেফিনেটলি কথা বলবো, ট্রান্সফারস নিয়ে এন্ড অল। অবশ্যই ট্রান্সফার নিয়ে বাকি কথা বলবো। কিন্তু আমরা আই এম শিওর আমরা এফটিএস এ সবাই দেখতে চাই বেলকে আগের ফর্মে। অবশ্যই ডেফিনেটলি অবশ্যই। ওয়ান্ডারফুল প্লেয়ার। এখানে ভাইয়া কমেন্ট করছে, আরেকজন বলছে এটা কি নিয়ে একজন জিজ্ঞেস করছে, জুনায়েদ মুসাবি, এটা মানে আমাদের টক শো ভাইয়া। হ্যাঁ, এটা আমাদের আসলে টক শো বেসিক্যালি ফুটবল ওয়ার্ল্ড এর নিয়ে, যে মানে রিসেন্ট ফুটবল অ্যাফেয়ার্স নিয়ে আমরা গেম ফুটবল অ্যাফেয়ার্স নিয়ে, হ্যাঁ গেম উইকস, তো ভাইয়া ম্যাচ স্ট্যাটস, ম্যাচ ব্যাপার স্যাপার। জুনায়েদ ভাইয়া সরি আপনার কমেন্টটা পড়তে একটু দেরি হয়েছে অ্যাকচুয়ালি। আশা করি আপনারা জয়েন থাকবেন ভবিষ্যতের এপিসোডে। জুনায়েদ ভাই আরেকজন জিজ্ঞেস করছে বেল প্যাশন ফর ফুটবল ইজ জিরো রাইট নাও, মানে তানজিল সরকার জিজ্ঞেস করছে এটা, দ্যাটস ওয়াই আই হ্যাভ ডাউট অ্যাবাউট হিজ কামব্যাক। এটা নিয়ে কি বলবেন? না, আমি এটা বলবো না। আমি এই কথাতে একটু বলবো, একটু জিনিস বলবো। অবশ্যই প্যাশন জিরো ছিল, বাট দেয়ার ইজ আ থিং যে আমি কোথায় ছিলাম আর কোথায় এখন আছি বা কোথায় আমি যেতে চাচ্ছি, এই কথাও কিন্তু থেকে যায়। আমি কোথায় ছিলাম, আমি এই মুহূর্তে কই আছি আর কোথায় যেতে চাচ্ছি। আমি যদি রিয়াল মাদ্রিদের কথা চিন্তা করি, আমি হয়তো এখন বেল নিয়ে বেশি কথা বলবো না, কারণ আমাদের প্রবলেম নেক্সট কিছু এপিসোডসে হয়তো এই ব্যাপারে আসবে। বাট আমি অল্প কিছু বলবো যে রিয়াল মাদ্রিদের কিছু ট্রেমেন্ডাস ট্রফিস উইনিং এ ওর ভালো ভালো রোল ছিল। লাডেসিমা যে কথাটা বলে, লাডেসিমা 10th টাইম যে ওরা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো অ্যাঞ্জেলটির টাইমে, লাডেসিমাতে 10 বারই মনে হয়। সো এটাই আর কি। সো এটা একটা ইস্যু ছিল। দেন হচ্ছে বেইলের হচ্ছে বাকি যে চ্যাম্পিয়ন্স লিগ উইনিং, যেমন হচ্ছে লিভারপুল এগেইনস্ট যেটা ছিল, ওটা অসাধারণ ছিল। সো এটা মানতেই হবে যে বেইল খুব ভালো পারফরমেন্স দিয়ে আসছে। বাট আমি এগেইন যেটা ছিল, আমি এখন কোথায় আছি আর কোথায় আমি যেতে চাচ্ছি, এটা আমাকে বুঝতে হবে সব সময়। আমি এই ব্যাপারে এটাই উত্তর দিতে পারি। ইভেন বেল মেল আরে আবার কমেন্ট করতে তানজিল সরকার। Again, bro, in football you just never know. Yeah. Again, in football you just never know what happens. I mean, football match-এ ক্রিকেটও খেলতে পারি চাইলে। আবার যে গলফেরও ফ্রিস্টাইল ইউটিউবে আপলোড দিছে। হি ইজ আ গলফার নাও, মানে ফুটবল থেকে গলফারে এভলভ করছে এখন। দেখা যাক এখন আসলে কি অবস্থায় লন্ডনে। করে ইয়াতে প্রবাবলি সে ভালো করবে আমার বিশ্বাস, কারণ সে স্পার্সে খেলে আসছে, খুব ভালো পারফরম্যান্স দিয়ে আসছে। 2018 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ও মাই গড ম্যান, হি ওয়াজ লাইক হি ওয়াজ এই জন্য আমি বলতেছি যে ইউ জাস্ট নেভার নো। আমি একটা সবসময় মাথায় রাখতে হবে, আমি কই ছিলাম, কই এই মুহূর্তে আছি, আর কই তারপরে কই যাব। সো এগেইন মোটিভেশন যে কোনো টাইমে চেঞ্জ করা যায়, যদি মোটিভেশন থাকা দরকার পড়ে, তো যদি তোমার মধ্যে সেই ইচ্ছাটা থাকে, এটাই বলবো ভাই। এছাড়া যদি আরো কিছু কমেন্ট থাকে তো বলতে আরো মজা করুন। থ্যাংক ইউ তানজিল সরকার ভাই, তানজিল ভাই। ওকে, আর কমেন্ট দেখছি না। So we're gonna blow the whistle here up. So thank you for joining ভাইয়া আজকের এপিসোডে। অবশ্যই আপনারা বাকিগুলোতে থাকবেন। হ্যাঁ, আশা করি সবাই থাকবেন। আর আনফরচুনেটলি ছিল না ফাইন ভাইয়া, তাহলে আরো মজাটা হতো। হ্যাঁ, অবশ্যই মিসিং হিম। সো উইল, মানে আপনি আবার এই লাইভ ওভার দেখতে পারবেন সাগর ভাই ইউটিউব চ্যানেলে। গো এন্ড সাবস্ক্রাইব টু মি, চেক আউট দ্য ভিডিও ওভার দ্যাট। এন্ড মানে আবার ফেসবুক পেজে লাইক দেন, ফলো দেন, মানে আবার যদি আমরা আসলে আপনি দেখতে পারেন আমরা আসছি নাকি নোটিফিকেশনে। সো অবভিয়াসলি নেক্সট এপিসোডের জন্য সবাই যাতে আসেন সেটাই আমরা এক্সপেক্ট করছি। Yeah. So we're gonna wrap up the video here. So we'll catch you guys next time. So assalamu alaikum bhai, peace. Walaikum salam. Thank you very much. Thank you. Allah Hafiz.